আমাদের আজকের গল্প পাঁচকড়িদের কলমে সুহাসিনী। গল্প পাঠে রয়েছে প্রীতম, শুভম, রাজ চট্টোপাধ্যায়, বর্ণালী, দেবস্মিতা, সব্যসাচী এবং আমি অপূর্ব। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এরকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। 1880 সালের জুন মাসে এক শনিবারে ছোট শহর শ্রীরামপুরে দুটি কারণে বড়ই হইচই পড়ে গেল। তখনকার এক সংবাদপত্রে যা লেখা হয়েছিল তার কিছুটা অংশ নিচে দেওয়া হলো। আজ আমরা এক অদ্ভুত চুরির খবর পাঠকদের জানাচ্ছি। এমন এক আশ্চর্য ঘটনা এর আগে আমরা কখনো লিখিনি। গত শনিবার সকালে বিখ্যাত ধনী জনার্দন বসুর বাড়িতে বাড়ির চাকররা উঠে দেখে বৈঠকখানার জানালা ভেঙে কেউ ঢুকেছে। তারপর পাশের ঘরে গিয়ে সিন্দুক খুলে সব গয়না, দামি হিরে, মুক্তো এবং জহরত সব চুরি করে নিয়ে গিয়েছে। আশ্চর্যের ঘটনা যে বাড়ির কেউই কিছু টের পায়নি। পুলিশ তদন্ত করেছে। জনার্দন বসুর একমাত্র মেয়ে অনেক টাকার পুরস্কার ঘোষণা করায় কলকাতা থেকে কয়েকজন দক্ষ গোয়েন্দারা এসেছে। আশা করা যায় শিগগিরই চোর ধরা পড়বে। জনার্দন বসুর যে দামি অনেক হিরে জহরত ছিল তা সবাই জানত। তার বাবা কমিশনারেটে কাজ করতেন। ভরতপুর ইংরেজরা দখল করবার সময় সেখানকার রাজার অনেক হিরে জহরত তার হাতে আসে। তাই তার ঘরে যেমন জহরত ছিল, বাংলায় আর কারোর ঘরে তেমনটা ছিল না। সেই সব জহরত চুরি যাওয়ায় ছোট শহর শ্রীরামপুরে এত হইচই হওয়াটা স্বাভাবিক। শুধু এইটুকু নয়, এর পরেই শ্রীরামপুরে আরও একটি ঘটনা ঘটে। না হলে এই ঘটনাই অনেকদিন আলোচনা চলত। নতুন ঘটনাটি ঘটায় সবাই সেটা নিয়েই কথা বলতে শুরু করলো। খবরের কাগজেও বেরোলো। বড়লোকদের কথা গোপন থাকে না। কাগজে লেখা হলো, নরহরিবাবু শ্রীরামপুরে এক সম্মানিত লোক। তার অনেক ব্যবসা। তার মেয়ে ইন্দুবালা তার চাকর গোপালের সঙ্গে বাড়ি ছেড়ে চলে গেছে। এতে সবাই অবাক হয়েছে। নরহরিবাবু প্রায় রাগে পাগল হয়ে গেছেন। তিনি বলছেন যে যত টাকা লাগেন দেবেন। ওই দুষ্ট চাকরকে শাস্তি দিতে না পারলে তার মন কখনোই শান্ত হবে না। জানা গেছে যে তিনি এ কাজের জন্য একজন দক্ষ গোয়েন্দাও নিয়োগ করেছেন। জনার্দন বসুর জহরত চুরি আর নরহরিবাবুর মেয়ে পালানো, এই দুই বিষয় নিয়ে পথে ঘাটে অনেক আলোচনা চলতে লাগলো। অনেকেই অনেক কথা বলল, অনেক অনুমান করল, কিন্তু কোনো সমাধান হলো না। ইন্দুবালা বা গোপালের কোনো খোঁজ পাওয়া গেল না। জনার্দন বসুর বড় বাড়ি 7 তলা। সেখানে তার একমাত্র মেয়ে বৃদ্ধা পিসির সঙ্গে থাকেন। সুহাসিনী বিধবা। 5 বছর আগে তার স্বামী মারা গেছেন। অনেক সম্পত্তি থাকলেও তার জীবন অন্ধকার। তবে সেই অন্ধকারে একটি ছোট আলোর মতো রয়েছে তার 7 বছরের ছেলে। জনার্দন বাবুর একমাত্র সন্তান সুহাসিনী তার সমস্ত সম্পত্তির মালকিন। সুহাসিনীর বয়স এখন প্রায় 27 বছর। তার মামা ডাক্তার বরেন্দ্রনাথ তার সম্পত্তি দেখাশোনা করেন। চুরির দিন খবর পেয়ে পুলিশ ইন্সপেক্টর দলবল নিয়ে জনার্দন বাবুর বাড়িতে এলেন। দারোগাটি খুব মোটা আর খাটো। তার বুদ্ধিও তেমনি। বরেন্দ্রনাথ দারোগার জন্য অপেক্ষা করছিলেন। তাকে দেখে সম্মান দিয়ে ভেতরে নিলেন। দারোগা বললেন, খুবই দুঃখের কথা ডাক্তারবাবু, তবে চোর ধরা পড়বেই। এত দামি জিনিস ও লুকিয়ে রাখতে পারবে না। আমাদের গোয়েন্দাদের চোখে ধুলো দেওয়া খুব কঠিন, কি তাই না শ্যামকান্ত? আগে আমাদের কি করা উচিত? মনে হয় আগে তদন্ত করা উচিত। ঠিক, তদন্ত শুরু হোক। কি বলেন ডাক্তারবাবু? ডাক্তার বলল, আপনারা যা ভালো মনে করেন করুন। অবশ্যই, তাহলে তদন্ত শুরু করা যাক। হ্যাঁ হ্যাঁ, শুরু করুন। তারপরেই দুজন পুলিশ কর্মচারী বাড়ির সব ঘর, জানালা, চেয়ার, টেবিল, আসবাব সবই ভালো করে দেখতে লাগলো। শ্যামকান্ত, তদন্ত হচ্ছে তো? জি হ্যাঁ। কেমন হচ্ছে? খুব। তাহলে চলুক। হ্যাঁ হ্যাঁ, চলুক। ডাক্তারবাবু তাদের কাজ দেখে মনে মনে হাসছিলেন।
ভাবলেন, এ দুজন কিছুই পারবে না। আমি কলকাতায় মোহনলালকে খবর দিয়েছি, সে এলে তারপর কাজ হবে। এরা কিছুই বুঝবে না। চোর সাধারণ নয়, তারা ক্লোরোফর্ম দিয়ে সবাইকে অজ্ঞান করেছিল। সুহাসিনীকে আরেকটু বেশি দিলেই বিপদ হতে পারত, আর সেটা ভয়ানক ব্যাপার। কেউ কিছুই বলতে পারল না, সবাই অজ্ঞান ছিল। ক্লোরোফর্ম কি তাও জানে না। চাকর বলল, হ্যাঁ, আমি ঘুমিয়েছিলাম, কিছু জানি নে। শেষে তদন্ত শেষ করে দারোগা আর শ্যামকান্ত চলে যেতে লাগলেন। ডাক্তার বললেন, কি বুঝলেন? কি বলো শ্যামকান্ত? তদন্ত হলো। ডাক্তারবাবু জানতে চাইছেন কি বুঝলাম। বুঝলাম বলো। চোর ধরা পড়বেই। নিশ্চয়ই। তারা চলে গেল। বরেন্দ্রনাথ বিরক্ত হয়ে বললেন, এমন মূর্খদেরও টাকা দিয়ে রাখা হয়েছে। সেদিন সন্ধ্যায় কলকাতা থেকে দক্ষ গোয়েন্দা মোহনলাল শ্রীরামপুরে এলেন, কিন্তু তিনি সাধারণভাবে আসেননি। ডাক্তার বরেন্দ্রনাথ আর তার ভাগ্নী সুহাসিনী দুজনেই তার অদ্ভুত আগমনে প্রথমে ভয় পেলেন, আর তারপর অবাক হলেন। শেষে হাসি আর চেপে রাখতে পারলেন না। বাড়ির উঠোনে একটা বড় আম গাছ ছিল, তার নিচে দাঁড়িয়ে বরেন্দ্রনাথ আর সুহাসিনী কথা বলছিলেন। মোহনলাল তখনও আসেননি বলে বরেন্দ্রনাথ চিন্তিত হয়ে উঠেছিলেন। মোহনলালের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, তাই তিনি সকালে টেলিগ্রাফ করেছিলেন। তার দুপ্রহরের মধ্যেই আসবার কথা ছিল, কিন্তু এখন তো অনেক রাত হয়ে গেছে। সুহাসিনী বলল, মামা, আপনার সেই ডিটেকটিভ তো এলেন না। আসবে নিশ্চয়ই, হয়তো এখন কলকাতায় নেই, অন্য কাজে কোথাও গেছে। তাকে প্রায়ই বাইরে যেতে হয়। এলেই বাঁচি। ঠিক তখনই মাথার ওপর থেকে কেউ যেন বলল, এই অবস্থায় আমার এখনই আসা উচিত। এই কথা শুনে দুজনেই চমকে উঠে সরে দাঁড়ালেন। এক ব্যক্তি গাছের ডাল দিয়ে নিচে এসে নামল। তুই কে? এখানে কেন? হুজুরের আদেশেই এই দাসের আগমন। সুহাসিনী ভেতরে চলে গেলেন। বরেন্দ্রনাথ বললেন, তুমি তুমি মোহনলাল? কতক্ষণ গাছে ছিলে? অনেকক্ষণ। চিনতে পেরেছ সেটাই যথেষ্ট। চেহারা দেখে নয়, গলার স্বর শুনে চিনেছি। চেহারা কাজ অনুযায়ী বদলাতে হয়। এভাবে আসার মানে কি? সবই ধীরে ধীরে জানবে। আমাকে লাগছে কেমন? একজন কুলি মজুরের মতো। ঠিক তাই। কাল থেকে এই বাড়িতে মজুরের কাজ করব। আমি চাই না কেউ আমাকে চিনতে পারুক। যেভাবে এসেছি সেভাবেই থাকবো। তোমার তদন্ত কবে শুরু হবে? অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে। তা কি কি করেছ? এদিকে এসো। এই বলে মোহনলাল ডাক্তারকে নিয়ে একটি ঘরে ঢুকে দরজা বন্ধ করলেন। তারপর দুজনেই বসলেন। আচ্ছা, এখন কি জানতে চাও? কি খোঁজ পেয়েছ? তোমার টেলিগ্রাম পেয়ে 10টা ট্রেনে এখানে এসেছি। শহরে এ বিষয়ে কে কি বলছে সব শুনেছি। তারপর তোমার বাড়ির চারপাশে ভালো করে দেখেছি। চাকরদের সঙ্গে কথা বলে তাদের মতও জেনেছি। তাদের চোখ এড়িয়ে বাড়ির ভেতর ঢুকে সব ঘরও দেখলাম। তারপর আরও কিছু দেখার জন্য গাছে উঠে বসেছিলাম। তোমরা খুব চিন্তিত আছো দেখে হঠাৎ নেমে এলাম। দেখছি অনেক কিছুই জেনেছ। এটাই আমার কাজ। এখন ক্লোরোফর্ম। ওটাও জানো? শুধু জানি না, এই বোতলটাও পেয়েছি। এখন আমার ধারণাটা বলছি। প্রথমত, চোরেরা গত রাতে প্রথমবার আসেনি, আগেও এসেছিল। তারা কিন্তু যে কোনো জানলা ভাঙেনি। তারা জানতো এই জানলাটা সহজে খোলা যাবে। তারা বাড়ির ভেতর বাইরে সব ভালো মতো চিনত। এগুলো শুধুই অনুমান। শুনে যাও। বৈঠকখানার জিনিসপত্র এলোমেলো করা হয়েছে শুধু লোককে ভুল পথে চালানোর জন্য। তারা জানতো আসল জিনিস সেখানে নেই। তারা অভিজ্ঞ চোর, আগে থেকেই সব পরিকল্পনা করা হয়েছিল। তাই তাদের কাছে কোনো রকম বাধা পড়েনি। তারা নদীপথে এসেছে, খিড়কির দরজা দিয়ে ঢুকেছে, বাগান পেরিয়ে বৈঠকখানায় ঢুকেছে। তারা জানতো যে পাশেই সিঁড়ি, সেখান দিয়ে উঠে গেলেই সুহাসিনীর ঘর। আচ্ছা, দরজা কি খোলা ছিল? না, বন্ধ ছিল। তাহলে তারা কোনোভাবে দরজা খুলে ঢুকেছে। তারপর তাকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে জহরত নিয়ে পালিয়েছে। ডাক্তার অবাক হয়ে কিছুক্ষণ চুপ করে রইল। বিশ্বাস করছো না দেখছি। আরে প্রমাণ দিচ্ছি। গঙ্গার ঘাটে নৌকো টেনে তোলার চিহ্ন পেয়েছি। সন্দেহ এড়াতে তারা নৌকা জঙ্গলে লুকিয়েছিল।
এটাই কিন্তু তাদের প্রথম ভুল। তাহলে এটা ভুল? অবশ্যই। তারপর জানলার কথা, তারা জানতো এই ঘরে কেউ থাকে না, তাই এইটাই ভেঙেছে। অচেনা চোর হলে হয়তো এখানে আসতো না। আর সুহাসিনী দেবীর স্বভাবের কথাও তারা জানতো, তাই অল্প পরিমাণে ক্লোরোফর্ম দিয়েছে, শুধুমাত্র ঘুম পাড়ানোর জন্য, মারবার জন্য নয়। কি বলো ডাক্তার? ঠিকই বলেছ, অপরিচিত হলে বেশি দিয়ে ফেলতো। আর মাত্র 2 জন চোর ঢুকেছিল, একজন অন্যজনের চেয়ে লম্বা। জানলার পাশেই তাদের পায়ের ছাপ দেখেছি। লম্বা মানুষের পায়ের ছাপও লম্বাই হয়। আপাতত এটুকুই। চলো, আজ তোমার বাড়িতেই থাকবো। দুজনে চুপচাপ সেখান থেকে বেরিয়ে গেলেন। তখন এক দাসী দৌড়ে আসলো। ঘুরে আসছি, এই বলে তিনি মোহনলালকে নিয়ে চলে গেলেন। উভয়ে পথে এলে মোহনলাল বললেন, আমাদের দুজনের একসঙ্গে যাওয়া ভালো নয়, তুমি এগিয়ে যাও, আমি পরে আসছি। কিন্তু ডাক্তার, এখানে কোনো কিন্তু টিন্তু নয়। তুমি যাও, আমি পরে আসছি। পরে লুকিয়ে আমাকে বাড়িতে ঢোকাবে। বাড়িতে একটু মোম কি আছে? আছে, কেন? কে আসছে? তাড়াতাড়ি তাড়াতাড়ি যাও। বলে মোহনলাল সরে গেলেন। ডাক্তার বরেন্দ্র চিন্তিত মনে বাড়িতে ফিরলেন। 1 ঘন্টা কেটে গেল, তবুও মোহনলালের কোনো দেখা নেই। বরেন্দ্রনাথ তার জন্য চিন্তিত হলেন। এখনই আসছি বলে গেলেন কোথায়? তিনি মোহনলাল আসছেন কিনা সেটা দেখবার জন্য দরজার বাইরে এলেন। অনেক দূর পর্যন্ত রাস্তার দুদিকে দেখলেন, কোথাও তাকে দেখতে পেলেন না। তিনি ফিরছিলেন, এমন সময় পেছন থেকে কে যেন তার পিঠে হাত রাখল। তিনি চমকে ফিরে দেখলেন যে মোহনলাল। মোহনলাল খুব আস্তে বললেন, একা তো? কেউ নেই তো? হ্যাঁ। কোথায় ছিলে? পথে তো তোমাকে আমি দেখতে পাইনি। তোমার বাড়িতেই ছিলাম। কিভাবে ঢুকলে? দরজা দিয়েই। তুমি খেয়াল করনি, এইমাত্র। ঠিক কথা। এখন এসো, সকাল থেকে পেটে কিছুই পড়েনি। তুমি মনে করিয়ে দিলে। বাড়িতে ভালো করে খাওয়া হয়নি, তাড়াতাড়ি স্টেশনে চলে এসেছিলাম। এখনই খাবার আনতে বলছি। তাড়াহুড়ো নেই। তবুও ডাক্তার উঠলেন। দেখে মোহনলাল বললেন, তোমার কোনো চাকর বাকরকে কিন্তু এই ঘরে ঢুকতে দিও না, আমি মুখোশ খুলছি। না, আমি নিজেই আনব। এই বলে বরেন্দ্রনাথ চলে গেলেন। কিছুক্ষণ পরে তিনি মোহনলালের জন্য নানা রকম খাবার আনলেন। মোহনলাল বেশি কথা না বলে চুপচাপ সব খেয়ে নিলেন। তারপর হাত মুখ ধুয়ে বললেন, এবার ভাল লাগছে। ডাক্তার, এবার যে সে একটু মোম দরকার। ডাক্তার হালকা হেসে বললেন, মোম দিয়ে কি করবে সেটাই জানতে ইচ্ছে করছে। মোহনলাল উত্তর দিলেন না। বরেন্দ্রনাথ বললেন, এই নাও তোমার মোম, আর কি চাই? এইবার এটাকে গলাতে হবে। কিসে গলাবে? একটা বাটি দাও, তাহলে এই আলোতেই গলিয়ে নেব। বরেন্দ্রনাথ একটি পিতলের বাটি আনলেন। তখন বাটিতে মোম রেখে মোহনলাল সেটি আগুনের কাছে ধরলেন। বললেন, একটা ছাঁচ নিতে হবে। তারপর তিনি পকেট থেকে ক্লোরোফর্মের শিশি বার করলেন। আচ্ছা ডাক্তার, এই শিশিটা কিসের বলে মনে হয়? দেখি। হ্যাঁ, ভালো করে দেখো। মনে হয় কোনো সুগন্ধির বোতল। ঠিক কথা, এই সুগন্ধি বেশিরভাগ মেয়েরাই ব্যবহার করে, তাই না? আমি এমন বোতল অন্য জায়গাতেও দেখেছি। শিগগিরই সব জানা যাবে। আশ্চর্য, তারা এমন বোতল ফেলে গেছে। ঠিক কথা। আমি ভেবেছিলাম যখন চোরেরা সুহাসিনীর ঘরে ঢোকে তখন তাদের সঙ্গে একটা লণ্ঠন ছিল। তাদের একজন সেই লণ্ঠন নিয়ে ঘরে ঢোকে। তারা আগে থেকেই ক্লোরোফর্ম নিয়ে এসেছিল। ভেবেছিল এখানেই কোনো একটা কাপড় পাবে, তাতেই তারা লাগিয়ে নাকে ধরবে। কিন্তু ঘরে এসে তারা কোনো কাপড় না পেয়ে নিজের রুমালেই লাগাতে বাধ্য হয়। তাহলে চোরের পকেটে রুমাল ছিল? চোর হলে কি গরিব হতে হবে? গরিব চোর ধরা সহজ, ভদ্রলোক চোর ধরা কঠিন। কারণ তারা লেখাপড়া জানে, বুদ্ধি আছে। তাই তারা যখন চুরি ডাকাতি খুন করে তখন ভেবে চিন্তে করে। তাদের জন্যই তো আমাদের গোয়েন্দাগিরি। তাহলে চোর একজন, এই পর্যন্ত বুঝলাম। হ্যাঁ,
এই ভদ্রচোর নিজের রুমালের একটু অংশ ছিঁড়ে তাতেই ক্লোরোফর্ম দিয়ে সুহাসিনীর নাকের কাছে ধরে। তখন তার সঙ্গী বাইরে থেকে তাকে তাড়াহুড়ো দিয়ে ডাকতে থাকে। নিশ্চয় বাইরে একজন পাহারায় ছিল। তখন কেউ জেগে উঠেছে ভেবে সে তাড়াতাড়ি লণ্ঠন নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়, আর শিশি আর রুমাল নেওয়ার সময় সে পায়নি। তাহলে দুজন ছিল? দুজনই ছিল। এসব কাজ একা হয় না। তুমি বলছিলে তারা চালাক হলেও ভুল করেছে, কিন্তু কোথায় ভুল কিছুই তো দেখছি না। সব জহরতই তো নিয়ে গিয়েছে। তা ঠিক, তবুও তারা ভুল করেছে। তাদের কাজে অনেক ত্রুটি রেখে গেছে। কিন্তু এই ঘটনায় দু একটা বিষয় আমি এখনো বুঝে উঠতে পারিনি। যাক, এখন থাক। আমি ছাদ ছড়িয়ে রেখে একটুখানি বিশ্রাম নেব। মানুষের ঘুমটা দরকার। শুনেছি ডিটেকটিভদের খাওয়া ঘুম নেই। ওটা শুধু গল্পে, এখন ঘুম আর নাক ডাকা। এই বলে মোহনলাল চাদর মুড়িয়ে লম্বা হয়ে শুয়ে পড়লেন। ডাক্তার বরেন্দ্রনাথ অনেকক্ষণ চুপ করে বসে রইলেন। তাকে দেখেই বোঝা যায় যে তিনি গভীর চিন্তায় ডুবে আছেন। শেষে তিনিও শুয়ে পড়লেন। তখন মোহনলালের নাক ডাকা জোরে শোনা যাচ্ছিল। পরদিন সকালে মোহনলাল সেই কুলি মজুরের বেশে সুহাসিনীর বাড়ির দিকে গেলেন। তিনি দেখলেন যে এক বয়স্ক ভদ্রলোক সেই দিকেই আসছেন। তাকে দেখে মোহনলাল বাড়ির দরজা ঠেলে আরও খানিকটা এগিয়ে গেলেন। সেই ভদ্রলোক তার পাশ দিয়ে চলে গেলেন। মোহনলাল তার দিকে তাকিয়ে রইলেন। তাকে এখানে দেখে একটু অবাক হলেন, তবে অবাক ভাবটা প্রকাশ করলেন না। বললেন, তাহলে তিনিও এই ব্যাপারে আছেন? তাকে কে ডেকেছে? যেই ডেকে থাকুক, এবার মজা হবে। মোহনলাল দূরে গিয়ে দেখলেন একটি লোক সুহাসিনীর বাড়ির মধ্যে ঢুকল। এই লোকটি ভেতরে গিয়ে দাসীর হাতে সুহাসিনীর কাছে একটি চিঠি পাঠালেন। সুহাসিনী খুলে দেখলেন তার পিতার বন্ধু নীলরতন বাবুর চিঠি। নীলরতন বাবু চুরির খবর পেয়ে সুহাসিনীর সঙ্গে দেখা করতে এসেছিলেন, আর তারপর চোর ধরার জন্য বিশেষ চেষ্টা করবেন সেটা বলে গিয়েছিলেন। তিনি লিখেছেন, তোমার কাছে একজন দক্ষ গোয়েন্দা পাঠাচ্ছি। তিনি পুলিশ নন, স্বাধীনভাবে কাজ করেন, খুব বুদ্ধিমান। নাম অবনীকান্ত দত্ত। দাসের মাধ্যমে সুহাসিনী বললেন, ঠিক আছে, আপনি তদন্ত করুন। অবনীকান্ত বললেন, সব শুনেছি, এখন জায়গাটা একবার দেখতে চাই। ঠিক আছে, দাসী আপনাকে নিয়ে যাবে। দাসী তাকে নিয়ে চলে গেল। ঠিক তখন মোহনলাল এলো। মা ঠাকুরানী, আমি এসেছি। এভাবে করলে সব নষ্ট হবে, সন্দেহ হবে। আমাকে আপনাকে মালির মতনই ভাবতে হবে। কি করতে বলছেন? কি বিপদ! আমি আপনার চাকর, এটা মনে রাখবেন, কিছুতেই ভুলবেন না। আর এখন তো আরও বিশেষ করে সাবধান হতে হবে, কারণ অবনীকান্ত এসেছে। ভুলো না কিন্তু, আমি তোমার চাকর। এই বলে তিনি সরে গেলেন। সুহাসিনীও অন্য ঘরে চলে গেলেন। অবনীকান্ত সব ঘর ভালো করে দেখে বাইরে এসে দাসীকে বললেন, দোয়াত, কলম, কাগজ দাও। আমি রিপোর্ট লিখে মালকিনকে পাঠাবো, বাংলায় লিখব। দাসী সব এনে দিল। অবনীকান্ত লিখতে বসে সব চাকরদের অনেক প্রশ্ন করলেন, কিন্তু কিছুই জানতে পারলেন না। তিনি মোহনলালকে জিজ্ঞাসা করলেন, এই, তুই কি জানিস? হুজুর, আমি কিভাবে জানবো? দাসী এলে কাগজ দিয়ে বললেন, এগুলো মালকিনকে দাও, পরে মতামত জানাবে। আমি এখানে অপেক্ষা করছি। দাসী চলে গেলে অবনীকান্ত বালিশে হেলান দিয়ে বিশ্রাম নিতে লাগলেন। এত কাজের পর বিশ্রাম দরকারি। অবনীবাবু লিখছেন, আজ সকালে তিনি শ্রীরামপুরে পৌঁছেছেন। হেঁটে শহর দেখতে দেখতে সুহাসিনী দেবীর বাড়িতে যায়। তারপর নীলরতনবাবুর চিঠি দেখালে তিনি আমাকে সব জায়গা ভালো করে দেখার অনুমতি দেন। আমি খোঁজ খবর শুরু করি। যে জানালা দিয়ে চোরেরা ঢুকেছিল সেটাও দেখি। ঘর থেকে কিছু সরানো হয়েছে কিনা ঠিক বলতে পারছি না, তবে বসার ঘর থেকে তারা কিছু চুরি করেনি। ওই ঘর থেকে বেরিয়েই সামনে সিঁড়ি পায়। আশেপাশে কেউ নেই দেখে তারা চুপচাপ ওপরে ওঠে। সিঁড়ির ওপরে সুহাসিনী দেবীর ঘর। তিনি বললেন তিনি প্রতিদিন দরজা বন্ধ করে ঘুমান, কিন্তু আমার মনে হয় চুরির দিন তিনি দরজা বন্ধ করতে ভুলে গিয়েছিলেন। যদি দরজা খোলা না থাকতো তাহলে চোরেরা আগে অন্য ঘর দেখত, হয়তো অন্য কোথাও ঢোকার চেষ্টা করত। তখন কারোর জেগে ওঠার সম্ভাবনা ছিল। চুরি খুব চুপচাপ হয়েছে।
অন্য কিছুতেই হাত দেয়নি। তাই মনে হয় তারা প্রথমে ওই ঘরের দরজা খোলা দেখেই ঢুকেছিল। প্রথমে একজন ঢোকে, পরে সুবিধা বুঝে সঙ্গীকেও ডাকে। তার হাতে একটা চোরা লণ্ঠন ছিল। একজন ধীরে সুহাসিনী দেবী শয্যার কাছে এসে তার নাকে ক্লোরোফর্মের রুমাল ধরে, আর তাতেই তিনি অজ্ঞান হয়ে যান। তাকে একবারই ক্লোরোফর্ম দেওয়া হয়নি। সিন্দুক খুলে গয়না নিতে নিতে অন্তত আধ ঘন্টা সময় তো লেগেইছে। তারা চায়নি যে তাদের কোনো ক্ষতি হোক, তাই অল্প করে দেয়। কিন্তু তিনি নড়লে তাকে আবার সেই ক্লোরোফর্ম দেওয়া হয়। সম্ভবত 2-3 বার ক্লোরোফর্ম দেওয়া হয়েছিল, তাই শিশি আর রুমালের কিছু অংশও ঘরে পড়েছিল। দুজনে গয়না নিচ্ছিল, এমন সময় বাইরে শব্দ হয়। তারা ভয়ে তাড়াতাড়ি করে পালায়। পালানোর সময় শিশি আর রুমালটা ফেলে যায়। চোরেরা কোনো বড় প্রমাণ রেখে যায়নি, তবে তারা যে পেশাদার চোর এটা স্পষ্ট। সাধারণ লোক এভাবে চুরি করতে পারত না। নিশ্চয়ই তাদের কাছে অনেক যন্ত্র ছিল, না হলে এত চুপচাপ সিন্দুক খোলা কিন্তু সম্ভব নয়। আমার মনে হয় এটা এই শহরেরই চোরের কাজ। তারা গয়না নিয়ে কলকাতায় গেছে এবং সেখানেই বিক্রি করবে। তাদের ধরতে হলে কলকাতায় নজর রাখতে হবে। বাড়ির কেউ সাহায্য করেছে কিনা জানতে আমি চাকরদের জিজ্ঞাসা করেছি, তবে আমার মনে হয় না তাদের মধ্যে কেউ সাহায্য করেছে। বাড়ির পশ্চিমে চোরদের পায়ের ছাপ পেয়েছি। বোঝা যায় যে তারা ওই পথ দিয়েই পেছনের দিক থেকে এসেছে। সম্ভবত কাজ শেষে ওই পথেই ফিরে গেছে। হয়তো মাঠ পেরিয়ে দূরে গিয়ে ট্রেনে উঠে কলকাতায় চলে গেছে। সুহাসিনী দেবী হালকা হেসে দাসীকে কাগজটা দিয়ে বললেন, এখনই এটা ফেরত দিয়ে আয়। দাসী কাগজটা ফিরিয়ে দিলে অবনীকান্ত বললেন, তোমাদের গিন্নি পরে কি বললেন? কিছুই না। কিছুই না? এটা কি করে হয়? আমি তার মতামত জানতে চাই। তাহলে কি বলবো? বলো, তিনি দরজার কাছে থাকুন, আমি কিছু প্রশ্ন করব। কি ঝামেলায় পড়লাম! এত মূর্খের সঙ্গে কাজ, তার উপর আবার মহিলা। তিনি বললেন তিনি কিছুই বলতে পারবেন না। তিনি মহিলা, সব কাজ তার মামা দেখেন। আপনি তার সাথে কথা বলুন। এতে তো কোনো কাজই হচ্ছে না। এমন সময় এক যুবক এসে ঢুকলেন। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন, আপনি কে? আমি ডিটেকটিভ অবনীকান্ত। ও, অবনীবাবু। ভালো হলো। কি ভালো হলো? আপনি যে কাজে আছেন, আমিও সেই কাজে একটু লেগেছিলাম আর কি। তাহলে আপনিও ডিটেকটিভ? না না, আমি বাড়ির গিন্নির আত্মীয়, তাই তার হয়ে একটু খোঁজ নিচ্ছিলাম। আপনার নাম? সুরেন্দ্রনাথ বললেই হবে। তাহলে আপনার কাজ কি শেষ? এই মুহূর্তে হ্যাঁ, পরে আবার দেখা হবে। এই বলে অবনীকান্ত চলে গেলেন। কিছুক্ষণ পর সুরেন্দ্রনাথ হেসে উঠলেন। মোহনলাল, যিনি ভৃত্যের মতো দরজার পাশে লুকিয়েছিলেন, এবার তিনি বেরিয়ে এলেন। এখন আমরা গয়নার কথা বাদ দিয়ে ইন্দু বলার কথা বলি। ইন্দুর বাবা নরহরিবাবু ধনী ও সম্মানিত মানুষ, তাই মেয়ের এই কাণ্ডে বাড়িতে খুব গোলমাল হয়েছে। নরহরিবাবুও ইন্দু ও গোপালের খোঁজ করছেন। তিনি অবনীকান্তকেই এই কাজটা দিয়েছেন। ইন্দু সুহাসিনীকে খুব ভালোবাসতেন। দুই বাড়ির মধ্যে ভালো সম্পর্ক ছিল, তাই যাতায়াতও ছিল। সুহাসিনী ইন্দুকে ছোট বোনের মতো দেখতেন। এর আরও একটা কারণ ছিল। ইন্দুর স্বামী দীনেন্দ্র কুমার অল্প বয়সেই পাগল হয়ে গিয়েছিল। মাঝে মাঝে তার জ্ঞান ফিরত, কিন্তু সে কারোর সঙ্গে ঠিকমতো কথা বলতো না, বাড়িতেও থাকতো না, খেত না, ছেঁড়া কাপড় পরে ঘুরে বেড়াতো। যদি কখনো কথা বলতো বা খেত, তা শুধু সুহাসিনীর কাছে। দীনেন্দ্র তার স্ত্রীর খারাপ কাজের কথা শুনেছিল, কিন্তু বুঝছিল না যে সন্দেহ। সুহাসিনী ভাবতেন যে সে কিছুই জানে না, কিন্তু একদিন বুঝলেন যে সে সব জানে। শুধু জানেই না, সে খুব কষ্টও পেয়েছে। সে মনে মনে ঠিক করেছে যে ইন্দুকে উদ্ধার করবে আর গোপালকে শাস্তি দেবে। এতদিন দীনেন্দ্র এলে সুহাসিনী তাকে স্নান করিয়ে পরিষ্কার কাপড় পরিয়ে খেতে দিতেন। একদিন দীনেন্দ্র এলে সুহাসিনী তাকে স্নান করিয়ে পরিষ্কার কাপড় পরিয়ে খেতে দেন। অন্য কেউ এমনটা করলে সে রেগে যেত। খাওয়ার পর দীনেন্দ্র নিজেই ইন্দুর কথা তোলে। তাতে সুহাসিনী বুঝলেন তার মনের কথা। তিনি বুঝলেন যে সামনে বড় বিপদ হতে পারে। একদিন দুপুরে দীনেন্দ্র খুব উত্তেজিত হয়ে সুহাসিনীর বাড়িতে আসে।
তার লাল চোখ, মুখও লাল। সুহাসিনী ভয় পেয়ে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? এসেছে, কে এসেছে? তার খবর। কার? ইন্দুর? চিঠি লিখেছে, সেখানে আসতে চায়। তোমার শ্বশুর কি বলছেন? তিনি আনতে চান না। তোমার কি ইচ্ছে? আসুক। তাহলে তারা না নিলে আমি আমার বাড়িতে রাখবো। তোমার আপত্তি আছে? এতে দীনেন্দ্র খুব খুশি হলো। সে চুপচাপ চলে গেল। নরহরিবাবু লজ্জায় মেয়েকে বাড়িতে আনতে চাননি, কিন্তু সুহাসিনী সমাজকে ভয় করেনি। তিনি ভাবলেন যে ভুল করলেও একটি মেয়েকে ফেলে দেওয়া উচিত নয়। তিনি নরহরির বাড়িতে গিয়ে বুঝিয়ে শেষে ইন্দুকে নিজের বাড়িতেই আনলেন। ইন্দু গোপালের সঙ্গে গিয়ে তার আসল চরিত্র বুঝে যায়। তারপর তার সঙ্গে সে আর দেখা করেনি। কলকাতায় গিয়ে তাকে ছেড়ে এক আত্মীয়র বাড়িতে গিয়ে থাকে। সেখান থেকেই চিঠি লেখে, কিন্তু গোপাল তাকে ছাড়েনি। সে খুঁজতে খুঁজতে শ্রীরামপুরে আসে, কিন্তু পায় না। আর তারপর এক পতিতার বাড়িতে লুকিয়ে থাকে, মদ খেয়ে দিন কাটায়। টাকা ফুরলে সেই মহিলার উপর অত্যাচার শুরু করে। একদিন সে মদের টাকা চাইলে মহিলার দিতে চান না। চাইলে গোপাল তাকে মারতে শুরু করে। রাত তখন প্রায় 8টা। মহিলা চিৎকার করতে থাকে। একজন এসে গোপালকে সজোরে লাথি মারে। গোপাল পড়ে যায়। তিনি ডাক্তার বরেন্দ্রনাথ। তিনি মহিলাকে জিজ্ঞাসা করলেন, কোথায় মেরেছে? আমায় খুব লাগে নাই। এই সময় কিন্তু গোপাল ছুরি বের করতে যাচ্ছিল, তাই বরেন্দ্রনাথ তাকে আবার লাথি মেরে দূরে ফেলে দেন। এই সময় আশেপাশের লোকজন আসে। বরেন্দ্রনাথ বললেন, আমি পথ দিয়ে যাচ্ছিলাম, চিৎকার শুনে দেখি যে এই লোকটা মারছে, তাই একটু শিক্ষা দিলাম। গোপাল লোক দেখে আর কিছু না বলে পালিয়ে যায়। ডক্টর বরেন্দ্রনাথ কিছুই জানতেন না, কিন্তু কয়েকদিন ধরে একজন লোক তাকে অনুসরণ করছিল। আবার সেই লোককে অনুসরণ করছিল আর একজন। তিনি কিছুই বুঝতে পারেননি। লোকজন দেখছিল। গোপাল প্রায়ই ডাক্তারের বাড়ির কাছে ঘোরে, কিন্তু সে এত মাতাল হয়ে গিয়েছিল যে কেউই কথা বলতো না। সে একেবারে অধপতিত হয়ে পড়েছিল। একদিন রাতে বরেন্দ্রনাথ বাড়ি ফিরে খুবই ক্লান্ত হয়ে বই পড়তে পড়তে শুয়ে পড়েন। বাইরে তখন প্রবল বৃষ্টি হচ্ছিল। হঠাৎ দরজায় জোরে ধাক্কা পড়তে থাকে। প্রথমে তিনি শুনতে পাননি, পরে শুনলেন কেউ ডাকছে, বরেন, এই বরেন, কি গো শুনতে পাও না? তোমার কুকুর ডাকছে, দেখো কি হয়েছে। কি হয়েছে? চলো, কিছু একটা টেনে বের করেছে। ডাক্তার তার সঙ্গে গেলেন। বাড়ির সামনে বাগানে কুকুরটা মাটি খুঁড়ছিল আর চিৎকার করছিল। তিনি দেখলেন যে মাটি থেকে একটি মানুষের পা বের হয়ে রয়েছে। বরেন্দ্রনাথ কুকুরটাকে সরিয়ে বেঁধে রেখে আবার এলেন। মাধবলাল ভয়ে বললেন, এ কার পা? মাটি সরাতে হবে, আমি কোদাল আনছি। আরে লোকটা কি? না না, এখন কোনো দরকার নেই। তিনি কোদাল এনে দুজনে মাটি খুঁড়তে লাগলেন। কিছুক্ষণের মধ্যে হাত, পা আর তারপর পুরো দেহটাই বের হয়ে এলো। মাধবলাল ভয়ে বললেন, এ তো ভয়ানক খুন। বরেন্দ্রনাথ মাটি সরিয়ে মুখ দেখতে গেলেন। অন্ধকারে ঠিক দেখা যাচ্ছিল না। আর হঠাৎ বিদ্যুৎ চমকালো, আর তখনই মুখটা স্পষ্ট হয়ে গেল। মাধবলাল চিৎকার করে উঠলেন, ভয়ানক! এ তো সেই লোক, কে? নরহরির লোক, গোপাল। সত্যি এটা গোপালেরই মৃতদেহ। বরেন্দ্রনাথ বুঝতে পারলেন না যে তার বাড়িতে এটা এলো কিভাবে। তার মুখ হঠাৎ শুকিয়ে গেল। মাধবলাল কিছুই বুঝতে না পেরে অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে রইলেন। কিছুক্ষণ দুজনেই চুপ করে দাঁড়িয়ে রইলেন। শেষে মাধবলাল বললেন, এখন কি বলো? বরেন্দ্রনাথ কাপা গলায় বললেন, কি বলবো? লোকটাকে তো আমি চিনতাম না, শুধু নাম শুনেছিলাম, একদিন কোথাও দেখেও ছিলাম। ওসব এখন থাক, এখন কি করা উচিত সেটা ঠিক করো। পুলিশে খবর দিতে হবে, এটা কোনো লুকোনোর নয়। হ্যাঁ ঠিক, তবে আগে এখানে থেকে চলো। হঠাৎ বরেন্দ্রনাথ যেন জমে গেলেন। চেষ্টা করেও আর নড়তে পারছিলেন না। এখানে দাঁড়িয়ে কি হবে, চলো। হ্যাঁ চলো। দুজনে বাড়িতে এলেন। বরেন্দ্রনাথ বললেন, তুমি পুলিশে খবর দাও। এই বলে তিনি অন্য ঘরে চলে গেলেন। মাধবলাল অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। তারপর নিজের বাড়ি গিয়ে সব লিখে চাকর দিয়ে থানায় পাঠালেন। সেই ঝড় বৃষ্টিটাতে পুলিশ তেমন এলো না, তবে পরদিন সকালে লাশ নিয়ে গেল এবং তদন্ত শুরু হলো।
সন্ধ্যায় মাধবলাল ফিরে এলেন। বরেন্দ্রনাথ বললেন, এসো বসো। এখন বন্ধুর মতো এলাম, পরে উকিল হয়ে আসতে হতে পারে। আমার কোনো উকিল লাগবে না। আজ ডাক্তার লাগেনি বলে কালও লাগবে না এমন তো নয়। তাহলে তুমি বলতে চাও কাল আমার উকিল লাগবে? আমার তো তাই মনে হয়। তাহলে পুলিশ বলবে আমি গোপালকে মেরেছি। কারণ 1, আমি তাকে আগে মেরেছিলাম, আর 2, লাশ আমার বাগানে পাওয়া গেছে, আর 3, আমার নাম লেখার রুমালও পাওয়া গেছে, তাই তো? মাধবলাল চলে গেলেন। বরেন্দ্রনাথও বাইরে গেলেন। এই সময় সুহাসিনীর বাড়ির বাগানে এক মালি ও এক ছেলে আসতে কথা বলছিল। তারপর? আপনার কথা মতো আমি লোকগুলোর উপর নজর রেখেছি। গোপাল দিনে কম বের হয়, রাতে ডাক্তারের বাড়ির কাছে ঘোরে, আর অবনীকান্ত তাকে অনুসরণ করে। কালও তাই দেখেছি। তবে অবনীকান্ত অন্যদিকে চলে যায়, আর আমি তার পিছনে। ভালো করেছো। তারপর সে বাড়ি ফেরে, আর বের হয়নি। আমিও ফিরে যাই। তারপরে? আজ শুনলাম যে গোপালের খুন হয়েছে। যদি আমি তার পিছু নিতাম। যদি? কি যদি? তাহলে খুঁড়ি কে, তাহলে সেটা দেখতে পেতাম। ও সব দরকার নেই, অবনীর ওপর নজর রাখো, যাও। ছেলেটি চলে গেল। মালিও অদৃশ্য হলো। এই মালি হচ্ছে মোহনলাল। পুলিশ তদন্ত শুরু করল। ইন্সপেক্টর আগে মাধবলালের বয়ান নিলেন। তিনি সব খুলে বললেন। কুকুরের ডাক, ডাক্তারকে ডাকা, মাটি খুঁড়ে লাশ বের করা। তারপর বরেন্দ্রনাথকে জিজ্ঞাসাবাদ করা হলো। বরেন্দ্রনাথ বললেন, মাধববাবু যা বলেছেন আমি কিছুই জানি না। একদিন সে এক মহিলাকে মারছিল, তাই আমি তাকে লাথি মেরেছিলাম। আর একদিন সে আমাকে অনুসরণ করায় তাড়িয়ে দিয়েছিলাম। ইন্সপেক্টর বললেন, আপনি কি তাকে হুমকি দিয়েছিলেন? হয়তো দিয়েছিলাম, মনে নেই। এটা আপনার? হ্যাঁ, আমার নাম আছে। এটা হারিয়েছিল? মনে নেই। কেউ চুরি করেছিল? জানি না। তাহলে এটা গোপালের কাছে এলো কিভাবে? তারপর একটি ছুরি দেখিয়ে জিজ্ঞাসা করলেন, এটা দেখেছেন? হ্যাঁ, এরকম ছুরি আছে। আপনার আছে? হ্যাঁ। একটা? হ্যাঁ। তাহলে একটা হারিয়েছে। না। এরপর আরেকজনের সাক্ষী এলো। সে বলল, একদিন রাতে গোপাল ডাক্তারের কাছে গেলে ডাক্তার রেগে গিয়ে মারতে চান। কি বলেছিলেন? বলেছিলেন, আমাকে বিরক্ত করছো, চলে যাও, নাহলে কিন্তু তোমার মৃত্যু হবে। সব বয়ান নিয়ে ইন্সপেক্টর চলে গেলেন। পরদিন বরেন্দ্রনাথকে গ্রেপ্তার করা হলো। সবাই শুনল যে পুলিশের কাছে আরও প্রমাণ আছে। চারিদিক হুলুস্থুল পড়ে গেল। কেউই বিশ্বাস করতে পারছিল না যে ভদ্র ডাক্তার খুনি হতে পারে। খবর পেয়ে সুরেন্দ্রনাথ দৌড়ে এলেন। হে কি, ডাক্তারকে খুনি বলছে? টাকা নেওয়ার জন্য এসব? মাধবলাল বললেন, শান্ত হও, এতে ক্ষতি হবে। চুপ থাকবো কিভাবে? চুপ নয়, সাবধানে কাজ করতে হবে। এই সময় কেউ ডাকলো, মাধবলাল বাবু। মাধবলাল ফিরে এসে দেখলেন এক ভদ্রলোক। আপনি? আমার নাম বিপিন কৃষ্ণ, আমি উকিল। জরুরি কথা আছে বরেন্দ্রনাথের ব্যাপারে। তাহলে আসুন। মাধবলাল তাকে ভেতরে এনে একটি ঘরে বসালেন। প্রায় 1 ঘন্টা ধরে দুজনে আস্তে আস্তে কথা বললেন। শেষে বিপিন কৃষ্ণ বললেন, তাহলে এখন সব বুঝলেন? হ্যাঁ, এখনই আমি বরেন্দ্রবাবুর সঙ্গে দেখা করতে যাচ্ছি। সুরেন্দ্রও যাবে, পরে আপনাকে সব জানাবো। ঠিক আছে, তবে এখন সুরেন্দ্রের সঙ্গে দেখা করতে চাই না। আপনারা ফিরে এলে কথা হবে। মাধবলাল অনুমতি নিয়ে সুরেন্দ্রকে সঙ্গে নিয়ে জেলে গেলেন। জেলদার তাদের বরেন্দ্রনাথের ঘরে রেখে চলে গেল। মাধবলাল সময় না নষ্ট করে বললেন, বরেন, আমি তোমার মামলা লড়ব। এসব পুলিশেরই কাজ মনে হচ্ছে। তুমি আমাকে ছেড়ে যাবে না জানি, কিন্তু আমার পক্ষে যা বলার তা তোমাকেই তৈরি করতে হবে। আমি পারবো না। ঠিক আছে, আগে 2-1 কথা জিজ্ঞেস করি। তুমি কি সত্যি বিশ্বাস করো যে আমি খুনি নই? নিশ্চয়ই তুমি নির্দোষ। আর তুমি? না 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 না, এটা অসম্ভব। আপনি খুন করতে পারেন না, আমি জানি। তোমাদের বিশ্বাসে আমি খুশি, কিন্তু আমার বিরুদ্ধে যে প্রমাণ আছে তা আমি খণ্ডন করতে পারবো না। আপনার শত্রুই এসব করেছে। রুমাল রুমাল ছোড়া চুরি করেছে। আমার কোনো শত্রু নেই। আপনি ভুল বলছেন। আমি কি আপনার উকিল হতে পারি? অবশ্যই, তুমি তো ভরসা।
মানে তুমি আমাকে সাহায্য করবে না? না, আমার কিছু করবার ক্ষমতা নেই। রুমালটা কি তোমার? হ্যাঁ। ছোড়াটা? হ্যাঁ, তবে ঘরে দেখে নিতে পারো। পুলিশ দেখেছে? তাহলে পাইনি? না। তোমার বিরুদ্ধে প্রমাণ, লাশ, তোমার বাগানে ছোড়া, তোমার রুমাল, তোমার ঝগড়াও ছিল। তুমি কি কিছু বলবে না? আমার ভাগ্যে যা আছে তাই হবে। চলো সুরেন, দেখি আমি একাই বাঁচাতে পারি কিনা। একটা কথা, ছোড়াটা বুকে ঢুকলেও তার হৃদয় পর্যন্ত যায়নি, তাই এতে তার মৃত্যু হয়নি। এ কথা আগে বলনি কেন? ঠিক আছে, আমি ডাক্তারকে জিজ্ঞেস করব। এই কথা বলে তারা চলে গেল। সুরেন্দ্রনাথ রেগে বলল, হে কেমন মানুষ, একেবারে পাগল তো। মাধবলাল বাড়ি ফিরে দেখলেন যে বিপিনকৃষ্ণ অপেক্ষা করছেন। বিপিনকৃষ্ণ বললেন, দেখা হলো? হ্যাঁ। তারপর? আপনি যা বলেছিলেন তাই। তিনি নিজেকে বাঁচাতে চান না? না। বিপিনকৃষ্ণ সুরেন্দ্রকে দেখে বললেন, আপনি বসুন, আপনাকে ভালো করে দেখতে চাই। সুরেন্দ্র অবাক হয়ে চুপ করে বসল। আমি বরেন্দ্রবাবুকে বাঁচাতে এসেছি, কাগজ কলম নিন। আপনিই বলুন। বরেন্দ্র জানেন যে কে তার রুমাল আর ছোড়া চুরি করেছে, কিন্তু তিনি নাম বলছেন না। সুরেন্দ্রনাথ অবাক হয়ে তাকালো। তিনি সন্দেহ করেন যে সেই লোকটাই গোপালকে মেরেছে। বিপিনকৃষ্ণ সুরেন্দ্রনাথের দিকে তাকালেন। সুরেন্দ্রনাথ চোখ তুলতে পারল না। বিপিনকৃষ্ণ বললেন, আমাদের জানতে হবে যে তিনি কাকে সন্দেহ করছেন। সহজ নয়। আমার মনে হয় সুরেন্দ্র সাহায্য করতে পারে। আমি কিছুই জানি না। আপনার এক কথায় বরেন্দ্র নিজেকে বাঁচাতে পারেন। সত্য কথাটা বলুন। যা জিজ্ঞেস করবেন বলুন। বরেন্দ্রের শত্রু কে? জানি না। জহরত কে নিয়েছে? জানি না। আপনি সুহাসিনীকে ভালোবাসেন? তিনি আমার বোনের মতো। ডাক্তারের সঙ্গে সম্পর্ক ভালো। দীনেন্দ্রকে চেনেন? হ্যাঁ, পাগল। আজ এ পর্যন্তই থাক, কাল আবার কথা হবে। তিনি চলে গেলে সুরেন্দ্রনাথ রেগে বলল, এই লোকটাকে? উকিল। কলকাতার? হ্যাঁ। লোকটা খুব খারাপ, আমাকে যেমন খুনি ভাবছে তেমনই। এমন সময় কাউকে রাগানো ঠিক নয়। শেষে সুরেন্দ্রনাথ চলে গেল। মাধবলালও ভেতরে গেলেন। ডাক্তার খুনের অভিযোগে ধরা পড়ায় জহরত চুরির কথা লোকে প্রায় ভুলেই গিয়েছিল। সুহাসিনীও তার অভিভাবক মামার বিপদের জন্য নিজের দামি জহরতের কথাও ভুলে গিয়েছিলেন। কিন্তু দুজন মানুষ এই জহরতের কথা ভোলেনি, একজন মোহনলাল আর অন্যজন হচ্ছে অবনীকান্ত। মোহনলাল সুহাসিনীর বাড়িতে মালির কাজ করত। মাঝে মাঝে সে হঠাৎ গায়েব হয়ে যেত। সে বলেছিল যে দরকার হলে তার ঠিকানায় চিঠি লিখতে। অনেকদিন ধরে মোহনলালের কোনো খবর নেই। এদিকে অবনীকান্ত সুহাসিনীকে একটি রিপোর্ট পাঠালো। রিপোর্টে লেখা রয়েছে, আপনার জহরত চুরির তদন্ত চলছে। প্রথমে ভেবেছিলাম যে সাধারণ চোর সেটাকে চুরি করেছে, কিন্তু নতুন প্রমাণ পাওয়ায় আমার মতটা আমাকে বদলাতে হচ্ছে। যে দুজন এখানে থেকে বালতি ট্রেনে উঠেছিল তারা এই চুরির সঙ্গে জড়িত নয়। চুরি যে আপনার বাড়ির কারোর কাজ একথা বলতেই হচ্ছে। সত্য খুঁজে বের করাই আমাদের কাজ। দুটি গুরুত্বপূর্ণ প্রমাণ পাওয়া গেছে, একটি ছেঁড়া রুমাল আর অন্য একটি ক্লোরোফর্মের শিশি। রুমালটি ডাক্তার বরেন্দ্রবাবুর আর শিশিটিও তার। দরকার হলে প্রমাণ দেখাবো। আর আরও একটি প্রমাণ রয়েছে, ক্লোরোফর্ম ব্যবহারের নিয়ম। যে ব্যবহার করেছে সে জানতো যে কতটা দিলে ক্ষতি হবে না, শুধু ঘুম আসবে। ডাক্তার বরেন্দ্রবাবু এই বিষয়টি জানতেন। চোর যে জানালা দিয়ে ঢুকেছিল সেখানে তার পায়ের ছাপ ছিল, আর সেটা যে বরেন্দ্রবাবুর তা আমি নিশ্চিত। তাই কে চুরি করেছে তার আলাদা করে বলার কোনো দরকার নেই। এখন যদি এই প্রমাণ প্রকাশ করি তাহলে তিনি নিশ্চয়ই জহরত ফিরিয়ে দেবেন। আপনার মতামত জানতে বিকেলে আসব। এই রিপোর্ট পড়ে সুহাসিনী খুব রেগে গেলেন। তিনি অবনীর আসার অপেক্ষা করতে লাগলেন। বিকেলে অবনী এলে সুহাসিনী বলল, আপনি যা বলছেন তা অর্থহীন। আপনাকে আর আমার জহরতের খোঁজ করতে হবে না, অন্য কাজ করুন। অবনীকান্ত বলল, এই কেমন কথা? আপনি আমাকে কাজ দিলেন, আমি প্রায় সফল, আর এখন বলছেন থামতে। আর কি বাকি আছে? আপনার টাকা ম্যানেজার দিয়ে দেবেন। এখন আপনি যান। ঠিক আছে, কিন্তু আমরা শুধু টাকার জন্য কাজ করি না, সত্য খোঁজাই আমাদের উদ্দেশ্য। সত্য না বললে অপরাধীকে সাহায্য করা হয়। আমি প্রমাণ পেয়েছি,
তা পুলিশকে না বললে আমাকেই শাস্তি পেতে হবে। তাহলে আমি না রাখলেও আপনি কাজ চালাবেন? না, আমি শুধু প্রমাণ পুলিশকে দেব, তারা যা করার করবে। আমাকে ডাকলে আমি সাক্ষী দেব। সুহাসিনী বুঝলেন যে তিনি ভুল লোককে কাজে লাগিয়েছেন। এই লোক ইচ্ছে করেই বরেন্দ্রনাথের ক্ষতি করতে চায়। এখন তাকে থামানোর উপায় হচ্ছে সময় চেয়ে নেওয়া। তিনি বললেন, এখনই কিছু বলতে পারছি না, 3 দিন সময় দিন, তারপর বলবো। ঠিক আছে, 3 দিন পরে আসবো। অবনীকান্ত চলে গেল। সুহাসিনী ভাবলেন মোহনলাল থাকলে সাহায্য করত। তিনি জানতেন যে মোহনলাল খারাপ মানুষ নয়, তাই তিনি তাড়াতাড়ি তাকে চিঠি লিখলেন, 2 দিনের মধ্যেই দেখা করুন। ডাক্তারের আরও বিপদ। অবনীকান্ত 3 দিন সময় পেয়েছে। মনে হচ্ছে সে ডাক্তারের সর্বনাশ করতে চাইছে। আমার বিশ্বাস ডাক্তারের শত্রুরা তাকে ফাঁসিয়েছে। তাড়াতাড়ি আসুন, আপনার পরামর্শ ছাড়া আমি কিছুই করতে পারছি না। চিঠি পাঠিয়ে তিনি 2 দিন খুব দুশ্চিন্তায় দিন কাটালেন। কাউকে কিছু বলতে পারছেন না। তিনি ভাবলেন যদি মোহনলাল না আসে, অবনীকান্ত তাহলে পুলিশকে জানিয়ে দেবে, আর তখন বিপদ আরও বাড়বে। তিনি আবার ভাবলেন টাকা দিলে কি অবনী চুপ থাকবে, কিন্তু তিনি নিশ্চিত নন। 2-1 দিন পর একটি ছেলে দৌড়ে এসে বলল, মা ঠাকরুন, এরা আমাকে মারছে। সে চুপি চুপি একটি চিঠি দিল। মোহনলাল দিয়েছে। সুহাসিনী তাকে ভেতরে নিয়ে চিঠিটা পড়লেন। সেখানে লেখা, জহরতের কথা গোপন রাখুন আর বাকিটা খুলে বলুন। অবনী আপনার বাড়ির ওপর নজর রাখছে, তাই আমি আসছি না। ডাক্তারের ভয় নেই, আমি তার শত্রুদের ধরেছি, কাছেই আছি। দরকার হলে দেখা হবে। যত তাড়াতাড়ি পারেন অবনীকে সরান। কিছু বলার থাকলে এই ছেলেটিকে দিয়ে বলবেন, ও বিশ্বস্ত। চিঠি পেয়ে সুহাসিনী শান্ত হলেন। তাকে বলবে আমি তার কথা মতো কাজ করব, কালই অবনীকে সরাবো। আমি তো ভিখারি, ভিক্ষা বাইরে দেখাতে হবে। তুই কি ছোট ডিটেকটিভ? 2 বছর ধরে মোহনলালের সঙ্গে আছি। সে কি এখানে আছে? হ্যাঁ, কিন্তু কোথায় বলবো না। বালক চলে গেল। সুহাসিনী জানলা দিয়ে দেখলেন যে সে টাকা দেখিয়ে উড়ে চলে যাচ্ছে। পরদিন সকালে অবনীকান্ত এলো। সুহাসিনী অপেক্ষা করছিলেন। আপনি এসেছেন? আমাদের কাজে কথা রাখতে হয়। তাহলে এখনো খোঁজ চালাচ্ছেন? আপনার ইচ্ছে কি? অবনী হিসাব দিল। সুহাসিনী দেখে টাকা দিয়ে বলল, আমার জহরতের খোঁজ এখানেই শেষ। এটাই চূড়ান্ত সিদ্ধান্ত? হ্যাঁ। অবনী যাওয়ার সময় সুহাসিনী জিজ্ঞাসা করলেন, আপনি কি এখনো ডাক্তারের বিরুদ্ধে পুলিশে প্রমাণ দেবেন? আপনি তো বলেছিলেন চোর ধরলে পুরস্কার দেবেন। চোর ধরলে দেব। তাহলে আমি যদি চোর ও জহরত দুটোই পাই, পুরস্কার দ্বিগুণ দেবেন? হ্যাঁ, দেব। তাহলে প্রমাণ আমি নিজের কাছে রাখছি, এখন যাচ্ছি। অবনীকান্ত চলে গেলে সুরেন্দ্রনাথ এলেন। ডাক্তারের চিন্তা নেই, ভালো সাহায্য পেয়েছে। কে? এখন বলা যাবে না, একজন দক্ষ ডিটেকটিভ। আশ্চর্য, একজন অচেনা উকিলও এসেছে, নাম বিপিন কৃষ্ণ। আগে চিনতেন? জানি না, ডাক্তারও বলেননি। আর আশ্চর্য, সে আমাকে জেরা করছিল। ডাক্তার বরেন্দ্রনাথের বিচার শুরু হয়েছে। হুগলির আদালতে তার বিচার চলছে। সুহাসিনী প্রতিদিন মোহনলালের অপেক্ষায় পথের দিকে তাকিয়ে থাকেন, কিন্তু তিনি আসেন না। মোহনলাল লিখছেন যে তিনি যেভাবেই হোক বরেন্দ্রনাথকে বাঁচাবেন, কিন্তু তিনি কি করছেন কিছুই বোঝা যাচ্ছে না। এখন বিচার শুরু হয়ে গেছে, কিভাবে রক্ষা হবে? এদিকে ইন্দু খুবই অসুস্থ, তার বাঁচার আশা নেই। দীনেন্দ্র আরও পাগলের মতো হয়ে যাচ্ছে। সুরেন্দ্রও আর সুহাসিনীর সঙ্গে দেখা করে না, তাই তিনি কার সঙ্গে কি বলবে, কি পরামর্শ, সেটাও নিতে পারছেন না। মোহনলাল এলে হয়তো কিছু করা যেত, কিন্তু তিনিও এলেন না। আদালতে ভিড় উপচে পড়ছে। এদিকে সরকারি উকিল আর অন্যদিকে মাধবলাল। সুহাসিনী বারবার মাধবলালকে ডেকে বলেছিলেন, কলিকাতা থেকে বড় উকিল আনুন, যত টাকা লাগে দেব। তা দরকার নেই। কিছু বুঝতে না পেরে সুহাসিনী ভীষণ দুশ্চিন্তায় ছিলেন। বিচার শুরু হলো। একে একে বরেন্দ্রনাথের বিরুদ্ধে প্রমাণ বলা হলো, তারপর সাক্ষী ডাকা হলো।
মাধবলাল চুপ করে বসে রইলেন, কাউকে জেরা করলেন না, শুধু মৃতদেহ পরীক্ষা করা ডাক্তারকে জিজ্ঞাসা করলেন, আপনি মৃতদেহের ক্ষত ভালো করে দেখেছেন? ওটা আমাদের কাজই। এই মৃতদেহটা পরীক্ষা করেছেন কি? না, এই ছুরি দিয়ে কি খুন হয়েছে? এই ছুরি ছোট ও সরু, বড় ছুরি দিয়ে খুন হয়েছে। তাহলে এই ছুরি দিয়ে খুন হয়নি? না। আমার আর কিছু জিজ্ঞেস করার নেই। তারপর আর কাউকে তিনি জেরা করলেন না। সরকারি উকিল বললেন, এ পর্যন্ত বোঝা যাচ্ছে যে আসামি গোপালকে খুন করেছে। আমি বেশি কিছু বলবো না, শুধু একজন সাক্ষী রাখবো। দীনেন্দ্র কুমার, একে পাগল বলা হতে পারে, তাই আগে ডাক্তার পরীক্ষা করুন। আপত্তি আছে? না। এখন সে সুস্থ। দীনেন্দ্র, যা হয়েছে সব বলো। যেদিন আমার স্ত্রী গোপালের সঙ্গে চলে যায় সেদিন থেকেই আমি তাকে মারতে চাইছিলাম। একদিন দেখি সে মাতাল হয়ে ডাক্তারের বাড়ির দিকে যাচ্ছে। আমি ছুরি নিয়ে তার পেছনে যাই। সে বাগানের বেড়ায় ভর দিয়ে ভেতরে তাকাচ্ছিল। তখনই আমি পিছন থেকে তাকে 3 বার ছুরি মারি। সে পড়ে যায়। আমি তাকে ঝোপে লুকিয়ে রেখে সুহাসিনীর বাড়ি যাই। এই পৃথিবীতে শুধু তিনিই আমাকে ভালোবাসতেন। সব বলে তিনি আমাকে নিয়ে ডাক্তারের বাড়ির দিকে যান। সেখানে দেখি 2 জন লোক দাঁড়িয়ে রয়েছে। তারা আমাদের দেখেনি, কিন্তু আমরা তাদের দেখেছি। ধরা পড়ার ভয়ে আমরা ফিরে যাই। তখন ডাক্তার জানালা খুলেছিলেন। হয়তো তিনি আমাদের দেখেছিলেন। আমি এতদিন কিছু বলিনি, ভেবেছিলাম ডাক্তার নিজেই ছাড়া পাবেন। কিন্তু এখন তিনি দোষী হচ্ছেন দেখে আর আমি চুপ করে থাকতে পারলাম না। আমি যা বলছি তা সবই সত্য। আমি বেশি দিন বাঁচব না। আমার মুখ দিয়ে রক্ত উঠছে। আমি শাস্তি পেতে প্রস্তুত একেবারে। এরপর মাধবলাল উঠলেন। দীনেন্দ্র কাঠগড়ায় দাঁড়ালো। সবাই অবাক হয়ে তাকালো। তারপরেই তার মুখ দিয়ে রক্ত বেরোতে লাগলো। সবাই মিলে তাকে বাইরে নিয়ে গেল। সেদিনের মতো বিচার বন্ধ হয়ে গেল। দীনেন্দ্রর মুখ দিয়ে রক্ত বেরোনোর কারণে বিচারপতি আদালত বন্ধ করে চলে গেলেন। আদালত ধোয়া হলো। এই ঘটনা সবাইকে অবাক করে দিল। পুরো হুগলিতে এই নিয়ে আলোচনা শুরু হয়ে গেল। পরের দিন বিচার আবার শুরু হলে সরকারি উকিল বললেন, দীনেন্দ্র খুন স্বীকার করেছে, কিন্তু অন্য প্রমাণ না থাকলে তা মানা যাবে না। মাধবলাল বললেন, আমরা প্রমাণ দেব। দ্বিতীয় সাক্ষী সুহাসিনী দেবী, তিনি পালকিতে বসে সাক্ষ্য দেবেন। ঠিক আছে। তিনি আসামির আত্মীয়া এবং সব খরচ দিচ্ছেন, তাই তাকে বাঁচাতে চাইছেন। এটাই তো স্বাভাবিক। আরও সাক্ষী আছে। তৃতীয় সাক্ষী মোহনলাল, বিখ্যাত গোয়েন্দা। সবাই অবাক হয়ে তাকালো। মোহনলাল এসে উঠে দাঁড়ালেন। আপনি তদন্ত করেছেন? তাহলে যা জানেন বলুন। আমি প্রথমে এই মামলার জন্য নয়, জহরত চুরির জন্য এসেছিলাম। মোহনলাল এরপর যা বললেন তা একটা এরকম। ডাক্তার বরেন্দ্র আমাকে ডেকেছিলেন। তদন্ত করতে গিয়ে জানলাম যে কেউ ডাক্তারকে সরিয়ে সুহাসিনী সম্পত্তি দখল করতে চাইছে। সে অন্য একজনকে সাহায্য হিসেবে নিয়েছে। আমার সন্দেহ হলো তারাই 2 জন জহরত চুরি করছে। জহরত চুরি করতে হলে সুহাসিনীর অভ্যাস সম্পর্কে ভালো মতো জানতে হতো। বেশি ক্লোরোফর্ম দিলে মৃত্যু পর্যন্ত হতে পারত। তাই সন্দেহ পড়ে ডাক্তার বা সুরেন্দ্রের ওপর। আমি ছদ্মবেশ নিয়ে বাড়িতে থাকতাম ও নজর রাখতাম। বুঝলাম ডাক্তার নির্দোষ, কিন্তু সুরেন্দ্রের বিরুদ্ধে সরাসরি প্রমাণও পেলাম না। ঠিক এই সময় গোপাল খুন হয়। আমিও আমার লোক নজর রাখছিলাম। দেখি অবনীকান্ত নামে এক ব্যক্তি সুরেন্দ্রের অনুরোধে তদন্তে নামে। তাকে আমি আগে থেকেই চিনি। সে টাকার জন্য সব করতে রাজি। অবনীকান্ত ডাক্তারকে দোষী করার চেষ্টা করছিল। তখন বুঝলাম সে ডাক্তারের শত্রু। পরে জানতে পারলাম সুরেন্দ্রই তাকে লাগিয়েছে। তারপরে আমি 2 জনের ওপরই নজর রাখি। তারা গোপালকে ব্যবহার করে ডাক্তারকে মারতে চেয়েছিল, কিন্তু গোপাল সাহস পায়নি। তারা তাকে টাকা দিয়ে নজর রাখত। আমরাও তাদের দেখতাম। একদিন রাতে দীনেন্দ্র গোপালকে মেরে পালায়। গোপাল পড়ে গেলে সুরেন্দ্র আর অবনী তার কাছে যায়। আমি কাছ থেকে দেখি যে তারা কিছু একটা আলোচনা করছে। তারপর সুরেন্দ্র ডাক্তারের বাড়িতে ঢুকে পড়ে। সে আগে থেকেই পথ জানত। কিছুক্ষণ পরে সে আবার ফিরে এলো।
তারা কি করছে দেখার জন্য আমি অন্ধকারে লুকিয়ে আরও কাছে গেলাম। দেখলাম সুরেন্দ্র গোপালের ক্ষতস্থানে একটা ছুরি ঢুকিয়ে দিল আর হাতে একটা রুমাল জড়িয়ে দিল। তারপর দুজন মিলে মৃতদেহটাকে টেনে বাগানের এক কোণে একটা গর্তে ফেলে মাটি আর পাতা দিয়ে ঢেকে পালালো। তখন আমি তাদের উদ্দেশ্য বুঝলাম। তারা চেয়েছিল যেন মনে হয় ডাক্তার গোপালকে খুন করেছে। এই ডাক্তারের ছুরি আর রুমাল সেখানে রেখে গেছে। যেভাবেই হোক ডাক্তারকে সরানোই তাদের উদ্দেশ্য। এই সময় ডাক্তার আবার জানলা খুলেছিলেন। সেখান থেকে তিনি সুহাসিনী আর দীনেন্দ্রকে দেখেন। পরে গোপালের মৃতদেহ দেখে তিনি বুঝতে পারেন যে দীনেন্দ্র প্রতিশোধ নিয়ে খুন করেছে। কিন্তু সুহাসিনীকে সঙ্গে দেখে তিনি অবাক হন। কিছুই তিনি বুঝতে পারেন না। তিনি ভাবলেন যদি এই কথা তিনি বলেন তাহলে সুহাসিনী বিপদে পড়বে। তাই তিনি চুপ থাকেন। নিজের প্রাণ গেলেও তিনি সুহাসিনীকে বিপদে ফেলতে চাননি। আমি ডাক্তারের সঙ্গে কথা বলে তার মন বুঝলাম। দেখলাম তিনি নিজেই নিজের ক্ষতি করতে রাজি। তাই তাকে বাঁচাতে আমি এই মামলায় নামলাম। আমি মাধবলালের সঙ্গে দেখা করি, সব কথা গোপনে বলি। তারপর যা যা জানতাম আর নিজের চোখেই যা দেখেছি সবই বললাম। তারপর আমরা প্রাণপণে চেষ্টা করি ডাক্তারকে বাঁচাতে। এখন আর সন্দেহ থাকার কোনো কথা নয়। দীনেন্দ্রই গোপালকে খুন করেছে আর ডাক্তারকে ফাঁসাতে সুরেন্দ্র আর অবনী এইসব করেছে। আমার কিছু বলবার নেই আর। বেশ কিছুক্ষণ একটানা বলার পর মোহনলাল এবার থামল এবং এক গ্লাস জল খেল। মাধবলাল বললেন, আর সাক্ষী ডাকতে হবে না, বড় বক্তৃতারও দরকার নেই। আমি আদালতের উপর ভরসা রাখছি। সরকারি উকিল, আপনার কিছু বলার আছে? এই অবস্থায় আমার আর কিছুই বলার নেই। আগে জানলে এত সময় নষ্ট হতো না। আপনারা সব শুনেছেন, এখন আপনারা সিদ্ধান্ত দিন। জুরিরা এখানেই আলোচনা করল। কিছুক্ষণ পর একজন উঠে দাঁড়ালো। আপনারা একমত? হ্যাঁ। আপনাদের মত? আসামি নির্দোষ। এই কথা শুনে আদালতে আনন্দের শব্দ উঠল। সবার শান্ত হতে সময় লাগলো। এমন সময় বিচারপতি বললেন, ডাক্তার বরেন্দ্র বাবু, আপনাকে সম্পূর্ণ নির্দোষ বলা হলো, আপনি মুক্ত। পুলিশ সরে গেল। তিনি বিচারপতিকে নমস্কার করে বেরিয়ে এলেন। মাধবলাল ও মোহনলাল তাকে নিয়ে বেরিয়ে গেলেন। ডাক্তার বরেন্দ্রনাথ মুক্ত হলেন। দীনেন্দ্রনাথ জেলে গেছে। এতে তার খুব কষ্ট হলো। চলুন ওকে একবার দেখে আসি। সে পাগলের মতো অবস্থায় খুন করেছে। খুব বড় অপরাধ নয়। বাড়ি গেলে সুহাসিনী জিজ্ঞাসা করবে, তখন কি বলবো? আগে বাড়ি চলুন, তারপরে যাবেন। কিন্তু মাধবলাল রাজি হলেন না। তাই তারা জেলে গেলেন। দারোগা বললেন, দীনেন্দ্রর মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, তাকে হাসপাতালে রাখা হয়েছে। সে বাঁচবে না, ফুসফুস ছিলে গেছে। আহা, সে যা করেছে সে অবস্থায় মানুষ তাই করে। দেখতে চান? কতদিন বাঁচবে? আজ রাতও হয়তো না। দীনেন্দ্রনাথ খাটে শুয়ে আছে। এ কি? ঘুমাচ্ছে। ডাক্তার পরীক্ষা করে বললেন, শেষ। অনেকক্ষণ আগেই মারা গেছে। প্রায় 1 ঘন্টা। ওর দেহ কি আমরা নিতে পারি? ম্যাজিস্ট্রেটের অনুমতি লাগবে। তার অনুমতি নিয়ে সৎকারের ব্যবস্থা করতে গেলেন। পথে খবর পেলেন যে দীনেন্দ্র সকালেই মারা গেছে। বরেন্দ্রনাথ কিছু বললেন না, শুধু দীর্ঘশ্বাস ফেললেন। মোহনলাল বললেন, এত দুঃখের কিছু নেই। খারাপ জীবনের চেয়ে মৃত্যু ভালো। বাড়িতে এসে আরও ভয়ঙ্কর ঘটনা জানলেন। অবনী আর সুরেন্দ্র পালিয়েছে। তাদের নামে ওয়ারেন্ট হয়েছে। ভৃত্য বলল, সুরেন্দ্রবাবু 1 ঘন্টা ধরে আপনার ঘরে দরজা বন্ধ করে আছেন। কি এখানে? তারা দরজায় গেলেন। দরজাটা ভেতর থেকে বন্ধ। দরজা ভাঙুন, বোঝাই যাচ্ছে কি হচ্ছে। দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখলেন যে সুরেন্দ্র গলায় দড়ি দিয়ে ঝুলছে। দড়িটাকে কেটে নামাও। লাভ নেই, অনেকক্ষণ আগেই সে মারা গেছে। তিনি দেখালেন যে কিভাবে সে আত্মহত্যা করেছে। পাপের এমন শাস্তি আর হয় না। ভৃত্য একটি চিঠি দিল। বরেন্দ্রনাথ চিঠিটা পড়লেন। সুরেন্দ্র লিখছে, বরেন্দ্রবাবু, সব কথা বলার সময় নেই। আমাকে ক্ষমা করবেন। লোভেই আমি নষ্ট হয়েছি। অবনীর সঙ্গে মিলে সুহাসিনীর সম্পত্তি নিতে চেয়েছিলাম,
আপনাকে সরাতেও চেয়েছিলাম। হ্যাঁ, জহরত আমিই চুরি করেছি। আপনার রুমাল আর ক্লোরোফর্ম নিয়ে গিয়েছিলাম আপনাকে ফাঁসাতে। সব পরিকল্পনা ঠিক ছিল, কিন্তু মোহনলাল সব নষ্ট করে দিল। আমি জেলে যাব না, তাই নিজেই মরলাম। সুহাসিনী আমাকে ক্ষমা করবে না জানি, তবু বলবেন যেন করে দেয়। জহরত বাড়ির পিছনে আম গাছের নিচে পোঁতা আছে। আমি শাস্তি পেলাম, অন্যরা যদি শিক্ষা পায় কিছুটা প্রায়শ্চিত্ত হবে। ইতি সুরেন্দ্র। এরপর আর কিছু বলার নেই। অবনীকান্তকেও আর কোথায় পাওয়া গেল না, সে পুরোপুরি উধাও হয়ে গেল। আমাদের আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এই রকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায় নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।